দেশে উদার নাকি উগ্রপন্থী রাজনীতি থাকবে নির্ধারণ হবে জাতীয় নির্বাচনে। কারসাজির চেষ্টায় দুটি দল প্রতিহতের আহ্বান বিএনপির। গণতন্ত্রের স্বার্থে আগামী নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হবে আশা জামায়াত আমিরের। নারীর জন্য নিরাপদ কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে 298 আসনে প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হচ্ছে আজ। আইন শৃঙ্খলা নিয়ে এখন পর্যন্ত শঙ্কা দেখছে না ইসি। চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় র্যাব কর্মকর্তা নিহতের ঘটনায় কোনো গ্রেফতার নেই, হয়নি মামলা। জঙ্গল সলিমপুর আস্তানা নিশ্চিহ্নের ঘোষণা। গ্রিনল্যান্ড ইস্যুতে কোনো হুমকি ধামকিতে কাজ হবে না, হুঁশিয়ারি ট্রাম্পের। ইউরোপের 8 দেশের উপর আরোপিত শুল্ক শতভাগ বাস্তবায়ন করা হবে। স্বাগত ডিবিসি সংবাদে, দেখছিলেন রাসিস সিনটেক্স অ্যালুমিনিয়াম সংবাদ শিরোনাম। জানাবো খবরের বিস্তারিত, সাথে আছি তানিয়া হারুন। দেশে উদার নাকি উগ্রপন্থী রাজনীতি থাকবে তা নির্ধারণ হবে আগামী নির্বাচনে, এমন মন্তব্য করে বিএনপি নেতারা অভিযোগ করেছেন দুটি দল ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর চেষ্টা করছে, এমনকি সরকারের বিভিন্ন পর্যায়ে বৈঠক করছে তারা। এ বিষয়ে দলীয় নেতাকর্মী ও জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা আয়োজনে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দেশের প্রতিটি মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন, আর দলটির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন আলোচকরা। সমগ্র বাংলাদেশকে নতুন করে ঐক্যবদ্ধ করে আওয়ামী লীগের যে বিভাজনের রাজনীতি, সেই বিভাজনের রাজনীতিকে প্রত্যাখ্যান করে তিনি ঐক্যের বাংলাদেশ তিনি তৈরি করেছিলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে জাতির জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। তাদের অভিযোগ, দুটি দল ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ছক কষছে। এই নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তারা জয়লাভ করার চেষ্টা করবে। দুটি রাজনৈতিক দল, একটি দল বড়, আরেকটি দল তাদের বাচ্চাদের সব স্বীকৃত হবে, এবং এই ব্যাপারে তারা উচ্চ পর্যায়ে সরকারের উচ্চ পর্যায়ের লোকজনের সঙ্গে বৈঠক করেছে। তারা দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাবে, এমন বক্তব্যকে মুনাফিকি বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। লিবারেল ডেমোক্রেসির হাতে থাকবে নাকি আপনার সমস্ত উগ্রপন্থী রাষ্ট্রবিরোধী লোকজনের মধ্যে থাকবে? আমাদেরকে অবশ্যই সেই উদারপন্থী রাস্তা বেছে নিতে হবে, গণতন্ত্রের রাস্তা বেছে নিতে হবে, মানুষের কল্যাণের রাস্তা বেছে নিতে হবে। সংস্কার নিয়ে বিএনপির সাথে ছলনা হয়েছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, যেগুলোতে বিএনপি একমত হয়নি সেগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে। সানিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশের সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হবে এবং এই নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে জনগণ, এমন আশা প্রকাশ করেছেন বিভিন্ন দেশের কূটনীতিকরা। সকালে রাজধানীর গুলশান কার্যালয়ে 2 ধাপে ডেনমার্ক, সুইডেন, নরওয়ে এবং রাশিয়ার কূটনীতিকদের সঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। নতুন করে বাংলাদেশে বিনিয়োগের পাশাপাশি আন্তর্জাতিক মহলে বাংলাদেশের রাজনীতি নিয়ে আগ্রহের কারণেই বিদেশি কূটনীতিকরা ধারাবাহিকভাবে বিএনপি চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ করছেন। বৈঠকের পরে এই কথা জানান দলের যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। বাংলাদেশের মানুষের ম্যান্ডেট যদি আমরা ইনশাআল্লাহ অর্জন করি 12ই ফেব্রুয়ারি নির্বাচনে, তো কিভাবে আমরা তাদের সাথে কাজ করতে পারি এবং বাইল্যাটারাল রিলেশনস গুলা বলেন আপনার ফরেন ইকোনমিক কোঅপারেশনের মাধ্যমে কিভাবে এগিয়ে নেওয়া যায়, এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে। তারা আগ্রহ নিয়ে আছে বাংলাদেশের 12ই ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে, তারা আশাবাদী বাংলাদেশ একটা ডেমোক্রেটিক স্পেসের দিকে যাবে। করাইলবাসীর বাসস্থানের কষ্ট দূর করতে আধুনিক আবাসন ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে রাজধানীর মহাখালীর করাইল বস্তি সংলগ্ন টিএনটি কলোনি মাঠে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন ধনীদের সন্তানের মতো বস্তির শিশুরাও একই সুযোগ সুবিধায় বড় হবে। শ্রেণী বৈষম্য ভুলে গণমানুষের জন্যই বিএনপি কাজ করতে চায় বলেও জানান তিনি। সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান করাইলবাসীকে আশ্বাস দেন, ভবিষ্যৎ প্রজন্ম হবে বৈষম্যহীন, যারা আধুনিক শিক্ষা চিকিৎসা পাবে সমানভাবে।
আমরা চাই দালানে যে থাকে তার সন্তান যেমন শিক্ষার সুবিধা পাবে, ঠিক একইভাবে কড়াইল বস্তিতেও যেই মানুষগুলো থাকে তাদের যারা সন্তান আছে তারাও ঠিক ওই দালানের মানুষের সন্তান যেভাবে শিক্ষা ব্যবস্থা পাবে, যেভাবে খেলাধুলা শিখবে, যেভাবে বিদেশি ভাষা বলতে শিখবে, আমরা চাই কড়াইল বস্তিবাসী যারা আছেন তাদের সন্তানরা একইভাবে বিদেশি ভাষা যাতে শিখতে পারে। গণতন্ত্র ও নাগরিক অধিকারের স্বার্থে আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, জামায়াত ক্ষমতায় গেলে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি নারীর জন্য নিরাপদ কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকার একটি হোটেলে জামায়াতে ইসলামীর এই পলিসি সামিট। এতে যোগ দেন রাজনৈতিক দলের নেতা, শিক্ষাবিদ, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যম ব্যক্তি ও বিভিন্ন দেশের কূটনৈতিকরা। এ আয়োজনে নতুন ও সমৃদ্ধ বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক রূপরেখা তুলে ধরেন জামায়াতের আমির। তিনি জোর দেন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে। গণতন্ত্র ও নাগরিক অধিকারের স্বার্থে আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে প্রত্যাশা ব্যক্ত করছি। ক্ষমতায় গেলে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সব নাগরিকের অধিকার প্রতিষ্ঠা করব। আর জামায়াতের সেক্রেটারি জেনারেল আশা করেন, একতা, সততা ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বাংলাদেশ। আমরা আশা করছি একতা, সততা ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বাংলাদেশ। পলিসি সামিটের ফাঁকে সাংবাদিকদের সাথে কথা বলেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। জামায়াত ক্ষমতায় গেলে সরকার কেমন হবে তুলে ধরেন সে পরিকল্পনা। আমাদের মন্ত্রী, প্রধানমন্ত্রী যারা থাকবে তারা নিজেরা যখন দুর্নীতিমুক্ত হবে, অটোমেটিক্যালি এর প্রভাব আমাদের অন্যান্যদের কাছে পড়বে। 2 নম্বর হচ্ছে দুর্নীতির ব্যাপারে আমাদের জিরো টলারেন্স থাকবে। যেখানেই দুর্নীতির সোর্স আছে এটা আমরা তখনই গুলিয়ে দেবো। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে জামায়াতে ইসলামের উদ্যোগে আয়োজিত পলিসি সামিটের সমাপনীতে কথা বলছেন সংগঠনটির আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। আদবের খেলাফ করে ওনাকে ভিতরে রেখে আমি বাইরে হয়ে চলে এসেছি। তাও আসতে গিয়ে সারাদিন আপনাদেরকে বসিয়ে রাখতে হয়েছে। আমি আবার মাপ চেয়ে নিচ্ছি, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। এটি আমার ইচ্ছাকৃত ছিল না, আমার আবেগ নয়, জাতির আবেগের প্রতি শ্রদ্ধা দেখানোর জন্য আমি গিয়েছিলাম। আমি সেই জুলাই শহীদদেরকে, আহতদেরকে, জুলাই যোদ্ধাদেরকে সবাইকে আমি আরেকবার গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সম্মানিত সুধীমণ্ডলী, এই বাংলাদেশ আমাদের সকলের জন্মভূমি। বাংলাদেশ ভালো থাকলে আপনিও ভালো থাকবেন, আমিও ভালো থাকবো। বাংলাদেশ ভালো না থাকলে কেউ আমরা ভালো থাকবো না। আমরা শৈশবে যে বাংলাদেশ পেয়েছি, তার আগের যে দেশটা আমরা পেয়েছি, তখনকার সামাজিক শান্তি শৃঙ্খলা এবং সৌন্দর্য যেটা ছিল, দুঃখজনক হলেও সত্য, বিশ্বের দেশগুলোর সভ্যতার সাথে তাল মিলিয়ে সামনে এগিয়ে যাচ্ছে, কিন্তু আমরা সেখান থেকে পিছিয়ে পড়েছি। বিবেকের কাছে যদি প্রশ্ন করি, আমার সন্তান, আমার নাতি নাতনি, আপনার সন্তান, আপনার নাতি নাতনিকে কোন পরিবেশে রেখে আমরা দুনিয়া থেকে বিদায় নেব, আমাদের কাছে কোনো জবাব নাই। অতএব আরেকবার আমাদেরকে যুবক হয়ে লড়তে হবে ইনশাআল্লাহ। যুবকরা সভ্যতার পাল তুলে এবং হাওয়া ঘুরিয়ে দেয়। এই দেশের যুবকরা প্রমাণ করেছে, তারা পালও তুলেছে, হাওয়াও ঘুরিয়ে দিয়েছে। আমরা যুবকদেরকে আহ্বান জানাবো, কাজ তোমাদের শেষ হয়নি, জাস্ট বিগিনিং। তোমরা একটা স্বৈরাচার এই দেশ থেকে তাড়িয়েছ, কিন্তু স্বৈর মানসিকতা এই দেশ থেকে এখনো যায়নি। এটাকে নির্মূল না করা পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 298 আসনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী কাল প্রতীক বরাদ্দ দেওয়া হবে। রাজধানীর আগারগাঁও নির্বাচন প্রশিক্ষণ ভবনে ঢাকা 13 ও 15 আসনের প্রার্থীদের রিটার্নিং অফিসারের কার্যালয়ে সকাল থেকে নেই তেমন ভিড়। আর বিভাগীয় রিটার্নিং অফিসারের কার্যালয়ে সকাল থেকে কয়েকজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। তবে ইসির নতুন তফসিল অনুযায়ী পাবনা 1 ও 2 আসনে প্রার্থিতা প্রত্যাহারের সময় সোমবার পর্যন্ত। ফরহাদ, এই পর্যন্ত কতজন মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেছেন? প্রত্যাহারের জন্য আর কতক্ষণ সময় পাবেন প্রার্থীরা? বিস্তারিত জানাবেন।
আপনি জানেন যে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে এখন পর্যন্ত 157 জনের প্রার্থিতা বৈধ ছিল। এর মধ্যে আজকে এখন পর্যন্ত 19 জন প্রার্থী তাদের প্রার্থিতা বৈধের জন্য আবেদন করেছেন এবং এরা বেশিরভাগই কিন্তু 10 দলীয় যে জোট রয়েছে সেখানে এনসিপি, জামাত সহ ইসলামী জামাত সহ খেলাফত মজলিস এবং বাংলাদেশ খেলাফত মজলিস সহ বেশ কয়েকটি দল রয়েছে। তারা তাদের যে দলীয় যে তাদের জোটের যে শরিক প্রার্থী তাদের প্রার্থীকে সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু তারা এই নির্বাচন থেকে প্রার্থিতা কিন্তু থেকে সরে দাঁড়িয়েছেন এবং বিএনপি স্বতন্ত্র প্রার্থীও রয়েছে এর মধ্যে, পাশাপাশি অন্যান্য বেশ কিছু দলের যারা স্বতন্ত্র প্রার্থী ছিল তারাও কিন্তু সরে দাঁড়িয়েছে। আমরা রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলছে আজকেই কিন্তু তাদের যে যারা প্রার্থিতা প্রত্যাহারের জন্য আবেদন করেছেন তাদেরকে বাদ দিয়ে যারা থাকবে তারা মানে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করবে এবং কালকে তাদের প্রতীক বরাদ্দ হবে। যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তাদের প্রতীক বরাদ্দ হবে এবং যারা দলীয়ভাবে নির্বাচন করছে তাদের প্রতীক আগে থেকেই যে দলীয় প্রতীক সেই প্রতীক নির্ধারিত রয়েছে। পাশাপাশি কালকে এবং আজকে বিকেল 5টা পর্যন্ত সময় ছিল, তবে এর মধ্যে সময় বাড়ানোর কোনো কথা রিটার্নিং কর্মকর্তা জানায়নি। আমরা দেখেছি সকাল থেকেই মাঝে মাঝে প্রার্থীরা আসছেন, কেউ প্রার্থীর পরিবর্তে অন্য কাউকে দিয়েও পাঠানো হয়েছে এবং জামাত, এনসিপি সহ অন্যান্য যারা রয়েছেন এখানে ঢাকার 13টি আসনের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন, তারাই কিন্তু এখানে আজকে প্রার্থিতা প্রত্যাহারের জন্য এসেছেন এবং আবেদন করেছেন এবং খেলাফত মজলিসের যে প্রার্থী রয়েছেন তারা কিন্তু সবচেয়ে বেশি প্রার্থিতা প্রত্যাহার করেছেন। পাশাপাশি লিবারেল ডেমোক্রেটিক পার্টি তারাও প্রার্থিতা প্রত্যাহার করেছেন এবং বিএনপির বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী যারা দলীয় শৃঙ্খলার বাইরে, দলীয় কমান্ডের বাইরে যারা আবেদন করেছিলেন তারাও বেশ কয়েকজন প্রার্থিতা প্রত্যাহার করেছেন এবং পাশাপাশি অন্যান্য যারা রয়েছেন তারা বলছেন যে তাদের দলীয় সিদ্ধান্ত এবং জোটের কারণে আজকে তারা প্রার্থিতা শেষ দিনে তারা প্রার্থিতা প্রত্যাহার করেছেন এবং আমরা রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি কিন্তু জানিয়েছেন খুব দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখন পর্যন্ত আচরণবিধি খুব বেশি লঙ্ঘন হয়নি। আজকেও খুব বেশি প্রার্থিতা প্রত্যাহারের যে ভিড় সেই ভিড় কিন্তু আমরা দেখি নেই, মাঝে মাঝে বেশ কয়েকজন আসছেন। তো এখন পর্যন্ত 19 জনের কথা রিটার্নিং অফিস থেকে জানিয়েছেন। এর বাইরেও আরও যদি কোনো তথ্য আসে আমরা পরবর্তীতে জানিয়ে দেব। তানিয়া। ফরহাদ, আপনাকে ধন্যবাদ। প্রস্তুতি শেষ না হওয়ায় ঘোষণা হলো না রাজধানীর চানখার পুলের 6 জনকে হত্যার ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলার রায়। গণমাধ্যমকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই সিদ্ধান্তের কথা জানান চিফ প্রসিকিউটর। বলেন 26শে জানুয়ারি রায় ঘোষণার দিন ঠিক করেছে আদালত। এ সময় রামপুরায় 28 জনকে হত্যা মামলা প্রসঙ্গে তিনি বলেন, গণ আন্দোলন দমাতে বিজিবির এই হত্যাযজ্ঞ 25শে মার্চের গণহত্যাকেও ছাড়িয়ে গেছে। ঘড়ির কাঁটায় বেলা 11:36। চোখে মুখে একরাশ হতাশা নিয়ে বেরিয়ে আসেন সরাসরি সম্প্রচারের জন্য ট্রাইব্যুনালে আসা বিটিভির ক্যামেরা পার্সন সহ টেকনিক্যাল টিম। এরপরই পুলিশি নিরাপত্তায় এজলাস থেকে বের করে আনা হয় চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় গ্রেফতার থাকা 4 আসামিকে। কিছুক্ষণ পর গণমাধ্যমের কাছে চিফ প্রসিকিউটর জানান পেছানো হয়েছে রায় ঘোষণা। কেন সেই কারণও ব্যাখ্যা করেন তিনি। আজকে আদালতে উঠে তারা জানিয়েছেন যেহেতু রায়টি সম্পূর্ণভাবে প্রস্তুত হয়নি, সে কারণে আগামী 26শে জানুয়ারি এই মামলার রায় তারা প্রদান করার জন্য পুনরায় তারিখ নির্ধারণ করেছেন। আমরা অকাট্যভাবে এই আসামিদের বিরুদ্ধে অভিযোগগুলো প্রমাণ করতে সক্ষম হয়েছি। ইনশাআল্লাহ এই অপরাধীদের সর্বোচ্চ সাজা নিশ্চিত হবে বলে আমরা দৃঢ়ভাবে আশাবাদী। এদিন রামপুরায় 28 জনকে হত্যা মামলায় হেফাজতে থাকা 2 সেনা কর্মকর্তাকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। সূচনা বক্তব্য উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ। বিজিবির 2 জন অফিসার এবং 2 জন পুলিশ অফিসারের বিরুদ্ধে আজকে সেই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। বাকি সাক্ষ্যদের উপস্থাপনের মাধ্যমে রামপুরা এলাকার যে হত্যাযজ্ঞ হয়েছিল সেই হত্যাযজ্ঞের সাথে যারা জড়িত তাদের বিচারও নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। অন্যদিকে রায় ঘোষণা না হওয়ায় হতাশা প্রকাশ করেন আসামি পক্ষের আইনজীবী। আসলে আজকে জাজমেন্ট আমরা আশা করেছিলাম যে আজকে দিবে, যেহেতু আমাদের ওইভাবে আমরা একটা প্রস্তুতি তো ছিলাম, কারণ এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম পুলিশ বাহিনীর উপর কোনো বিচার হবে। এখন আমরা আশা করি যে ন্যায় বিচার। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বিতীয় রায়কে ঘিরে নিরাপত্তা চাদরে মুড়িয়ে দেওয়া হয় সুপ্রিম কোর্ট ও এর আশেপাশের এলাকা। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। নির্বাচন কেন্দ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এখন পর্যন্ত কোনো শঙ্কা নেই বলে সুইডিশ রাষ্ট্রদূতকে জানিয়েছে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। ইসি সচিব জানান নির্বাচনের সার্বিক প্রস্তুতি, রাজনৈতিক দলের নিবন্ধন ও নিরাপত্তা ব্যবস্থা নিয়েও সিইসির কাছে জানতে চান নিকোলাস উইক্স।
মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, এই জনের অপতথ্যগুলোকে আমরা কিভাবে হ্যান্ডেল করছি সেটার ব্যাপারে। আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে ওনারা বলেছিলেন যে তোমাদের সিকিউরিটি নিয়ে কোনো কনসার্ন আছে কিনা, তো আমরা বলেছি যে এখনো পর্যন্ত আমাদের তেমন কোনো কনসার্ন নাই। তবে বললেন যে তোমাদের প্রস্তুতি কি, তখন আমরা বললাম যে আমাদের ডিপ্লয়মেন্ট প্ল্যানটা হচ্ছে এইটা। এতে বলে ঠিক আছে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে আরো বিস্তারিত জানাতে আগারগাঁওয়ের ইটিআই ভবনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়রা ফারুকী। হুমায়রা, আজকে তো মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন, কাল প্রতীক বরাদ্দ, কি অবস্থা, কি পরিস্থিতি দেখছেন এই মুহূর্তে? তানিয়া, আপনি যেমনটি বলছিলেন, আজ কিন্তু মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আজ বিকেল 5টায় শেষ হয়েছে। রাজধানীর নির্বাচন কমিশন ভবনের পেছনে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের যে রিটার্নিং কর্মকর্তার যে কার্যালয় আছে, সেখানে ঢাকা 13 এবং 15 এই দুই আসনের যারা প্রার্থী আছেন, কেউ যদি প্রত্যাহার করতে চেয়েছেন, তারা ওখানেই তাদের প্রত্যাহারের সেই জায়গা ছিল। সেখানে আমি দুজন প্রার্থীকে দেখেছি প্রত্যাহার করতে। তাদের একজন হচ্ছেন ঢাকা 13 আসনের ইসলামী আন্দোলনের মোহাম্মদ মুরাদ হোসেন এবং ঢাকা 15-র গণফোরামের প্রার্থী AKM শফিকুল ইসলাম। এছাড়া আর কাউকেই সারাদিনে আসলে সেখানে দেখা যায়নি প্রার্থিতা প্রত্যাহার করতে। প্রার্থিতা প্রত্যাহারের যে চূড়ান্ত সময়, শেষ সময়, সেটি শেষ হয়েছে। আর এদিকে এখন এই মুহূর্তে আমি আছি নির্বাচন কমিশন ভবন অডিটোরিয়ামের বাইরে। ভেতরে প্রধান নির্বাচন কমিশনার সহ 3 নির্বাচন কমিশনার, ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত সানাউল্লাহ, ব্রিগেডিয়ার জেনারেল সানাউল্লাহ, আরও 2জন নির্বাচন কমিশনার, সিইসি সহ সিনিয়র সচিব ভেতরে আছেন। এখানে জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালট অ্যাপ নিয়ে কিভাবে ভোট গ্রহণ করতে হবে পোস্টাল ব্যালট অ্যাপে, সেই বিষয়ে একটি ব্রিফিং হচ্ছে। এবং অনলাইনে এই মুহূর্তে যুক্ত হয়েছেন সৌদি আরবের রাষ্ট্রদূত এবং সেখানে বিস্তারিত জানানো হচ্ছে যে এই অ্যাপের মাধ্যমে কিভাবে প্রবাসীরা ভোট গ্রহণ করবেন, ভোটদান করবেন এবং সেগুলো নির্বাচন কমিশন ভবনে পৌঁছানোর পর সেগুলোর প্রসেসিং কিভাবে হবে। এবং এই অনলাইনের এই সেশনটা শেষ হওয়ার পরেই কিন্তু প্রধান নির্বাচন কমিশনার সহ 4 কমিশনার আমাদেরকে ব্রিফ করবেন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। ব্রিফিংয়ের পর এখানে আরও বিস্তারিত কি কি আলোচনা হয়েছে সেটি আমি আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো। আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। অ্যানাটেক্স গ্রুপের নামে প্রায় 531 কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান সহ 25 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত এই পরোয়ানা জারি করে বলে জানান দুদকের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ তরিকুল ইসলাম গত বছরের 20 অক্টোবর ডক্টর বারাকাত সহ 26 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। গত 15 জানুয়ারি তা আমলে নিয়ে 25 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেয় আদালত। একই সঙ্গে আদালত 4 মার্চ গ্রেফতারি পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেন বিচারক। গত বছরের 22 ফেব্রুয়ারি দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয় সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ নাজমুল হুসাইন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগ, আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণা ও জাল জালিয়াতির মাধ্যমে মিথ্যা রেকর্ড তৈরি করে জনতা ব্যাংক পিএলসি থেকে প্রায় 531 কোটি 44 লাখ টাকা আত্মসাৎ করেছেন, যা সুদ আসলে প্রায় 1130 কোটি 19 লাখ টাকায় দাঁড়িয়েছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যা মামলার প্রতিবেদন দাখিল পিছিয়ে 25 জানুয়ারি ধার্য করেছে আদালত। এই মামলার তদন্তকারী সংস্থা সিআইডিকে গেল 15 জানুয়ারি প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দিয়েছিল আদালত। তবে এদিন সংস্থাটি প্রতিবেদন দাখিল করতে পারেনি। পরে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালত প্রতিবেদন দাখিলের ওই দিন ধার্য করে। এর আগে 6 জানুয়ারি 17 জনকে অভিযুক্ত করে চার্জশিট দেয় গোয়েন্দা পুলিশ। অভিযোগপত্রে নারাজি আবেদন দাখিল করেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। পরে আদালত মামলাটি সিআইডিকে তদন্তের নির্দেশ দেয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12 ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 250 কুমিল্লা 2-এ।
স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন কুমিল্লা 2 আসনের ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মনোনীত প্রার্থী। কথা বলবো, জানার চেষ্টা করব আগামী নির্বাচনে তিনি কি ভাবছেন। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের। যেহেতু জামাত রয়েছে, বিএনপি রয়েছে এই আসনে, আর অন্যান্য দল অংশগ্রহণ করবে, আপনারাও করছেন, কতটা নিশ্চিত যে সাধারণ মানুষ ভোটাররা এই আসন থেকে আপনাকে বেছে নেবে? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ, শুকরিয়া জানাচ্ছি মহান মনিবের কাছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসিলায় উলিয়া রসিলায়। হোমনা তিতাস কুমিল্লা 2 আসনে আমি বৃহত্তর সুন্নি জোটের ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চেয়ার মার্কাজে নির্বাচন করছি। এখানে যদি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয়, এবং আপনি যে কথাটা বলছেন যে আপনি সুষ্ঠু নির্বাচন হলে কতটুকু আশাবাদী, আমাদের হোমনা তিতাসে অনেকগুলো উলিয়া উলিয়ার মাজার খানকা রয়েছেন, বহু পীর মাশায়েখ রয়েছেন। আর আমি যেটা নিয়ে প্রতিদ্বন্দ্বী করছি, মাঠে নির্বাচন করছি, আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা তরিকতপন্থী। তো আশা করি যে আল্লাহর রহমতে সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচন যদি উপহার দিতে পারেন প্রধান উপদেষ্টা সহ তিনারা যার দায়িত্বে আছেন, হাড্ডাহাড্ডি একটি লড়াই হবে ইনশাআল্লাহ। আপনারা যে ইসলামিক দলগুলো আছেন, এক্ষেত্রে জামাত রয়েছে, ইসলামিক আন্দোলন রয়েছে, আপনারাও রয়েছেন, ভোটের মধ্যে কি আসলে ভাগাভাগি হওয়ার সম্ভাবনা আছে কি? তা তো অবশ্যই, যে সেটা হচ্ছে আপনার আমরা যারা তরিকতমুখী লোক আছি আহলে সুন্নাত জামাত, তিনারা কিন্তু আল্লাহ রহমতে একচেটি আমাদেরকে ভোট দিবেন, অন্য কোনো মার্কায় ভোট দিবেন না, এটা 100% নিশ্চিত। এবং তিনাদের যেই দলের লোক আছেন, ইসলামী আন্দোলন আছেন বা জামাতে ইসলাম আছেন, তারাও হয়তো বা আমাকে নাও দিতে পারে, তবে কিছু কিছু জায়গায় দিতে পারে, যেহেতু এটা আসনটা আমার এলাকার আত্মীয় স্বজন আছে, হ্যাঁ, আত্মীয়তার একটা বন্ধন আছে, সেদিক থেকে অনেকগুলো ভোট আসবে আমার কাছে। ভোট যুদ্ধে কতটা টিকে থাকার সম্ভাবনা আছে বলে মনে করছেন? আল্লাহ রহমতে আশা করি 100% সম্ভাবনা আছে ভোট যুদ্ধে আমি টিকে থাকার। সেক্ষেত্রে এই আসনটা নিয়ে আপনার কি ধরনের পরিকল্পনা আছে, কি ধরনের প্রতিশ্রুতি সাধারণ মানুষের কাছে দিতে চান? জি, সেটা হচ্ছে যদি প্রতিশ্রুতিতে যে ওয়াদা করতে চাই, আমাদের হোমনা তিতাসে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, এবং গরিব দুঃখী তারা অনেক সময় অবহেলিত, লাঞ্ছিত। আপনাদের মিডিয়ার মাধ্যমে, ডিবিসির মাধ্যমে জানান দিতে চাই, বাংলাদেশের বিশেষ করে তরিকতপন্থী যারা আছে, যারা সুফিবাদে বিশ্বাসী, ওলিয়া উলিয়া বিশ্বাসী, যারা মিলাদ ক্যাম্প করেন, মাজার জিয়ারত করে, তারা খুব বেশি অপমানিত, লাঞ্ছিত হয়েছে যুগ যুগ ধরে। তো আলহামদুলিল্লাহ, যদি আমি হোমনা তিতাসে তিনারা আমাকে গ্রহণ করেন সন্তান হিসেবে, ভাই হিসাবে, তিনাদের মূল্যবান ভোটটি দিয়ে আমাকে জয়যুক্ত করেন, আশা করি হোমনা তিতাসে একটা বিশাল পরিবর্তন আল্লাহর রহমতে করতে পারে। সাধারণ মানুষ বলছে, ভোটাররা বলছে, আপনারা কখনোই 17 বছর ধরে কখনোই মানুষের পাশে দাঁড়াননি, বিপদ আপদে পাশে থাকেননি, তারপরেও কেন আসলে মানুষ আপনাদেরকে বেছে নেবে? আচ্ছা, একথা ভুল। যারা বলে যে আমরা কারো বিপদ আপদে থাকিনি, অবশ্যই আমরা যেটা দরকার, যখন যা দরকার ছিল, আমরা বন্যায় গিয়েছি, এখনো ফেসবুকে ইউটিউবে এগুলো আছে, আমরা তাদের কাছে গিয়েছি, হ্যাঁ, এরকম অনেক প্রমাণ আছে। যারা এগুলো বলে মিথ্যা বানোয়াট, এবং তারা আমাদেরকে ছোটখাটো করার জন্য এবং আমাদেরকে হ্যায় করার জন্য এই কথাগুলো বলে থাকে। তো সেক্ষেত্রে এখন দোরগোড়া যাচ্ছেন, সাধারণ মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন, কি বলছে? জামাতের কথা বলতে পারে, বিএনপি রয়েছে, কতটা চ্যালেঞ্জ হতে পারে? আসলে অন্য আসনটা আমি তেমন বলতে পারি না, কিন্তু আমার আসনে বিশেষ করে আমার গ্রাম লালপুর তিতাস গ্রামে আমি গিয়েছিলাম, গ্রামবাসী খুব খুশি, উৎফুল্ল যে আমাদের গ্রাম থেকে তুমি নির্বাচন করছো, এবং তিতাস হোমনা আহলে সুন্নাত জামাত আসক, এটা আমরা চাই। তারা খুব আগ্রহী এবং তারা আমার পেয়ে খুব খুশি হয়েছে, যেটা আমি বুঝতে পারছি। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয় সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের। তরুণ ভোটারদের কথা মাথায় রেখে নতুন পদক্ষেপ নিল ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি বিজেপি। দলটির সর্বভারতীয় সভাপতি হিসেবে দেশটির সবচেয়ে দরিদ্র রাজ্য বিহারের স্বল্প পরিচিত একজন বিধায়ককে বেছে নিয়েছে বিজেপি। মঙ্গলবার দলটির ইতিহাসের সর্বকনিষ্ঠ সভাপতি হিসেবে নির্বাচিত হন 45 বছর বয়সী নীতিন নবীন। এই পদক্ষেপকে তরুণ ভোটারদের ধরে রাখার প্রচেষ্টা একটি প্রজন্মগত পরিবর্তন হিসেবে দেখছে বার্তা সংস্থা রয়টার্স। নয়াদিল্লিতে বিজেপির সদর দপ্তরে বিদায়ী সভাপতি 65 বছর বয়সী জেপি নাড্ডার হাত থেকে আনুষ্ঠানিকভাবে দলটির দায়িত্ব নেন নীতিন নবীন। সোমবার সন্ধ্যায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির 12তম সভাপতি নির্বাচিত হন।
গাজায় ট্রাম্পের বোর্ড অফ পিসে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার এই বিষয়টি নিশ্চিত করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। প্রেসিডেন্ট পুতিনকে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আমন্ত্রণ জানানো হয়েছে। দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়া আমন্ত্রণটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে ও আমেরিকা থেকে প্রয়োজনীয় তথ্য পাওয়ার অপেক্ষায় আছে। ট্রাম্পের সভাপতিত্বে বোর্ড অফ পিসে বসার জন্য হোয়াইট হাউস বিশ্বজুড়ে বিশিষ্ট ব্যক্তিদের সাথে যোগাযোগ করেছে। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।